ডার্ক সাইকোলজি সিক্রেটস অ্যান্ড ম্যানিপুলেশন। আপনারা বিভিন্ন সাইকোলজিক্যাল বই অডিফিলে শুনেছেন, কিন্তু এই বইটি সবার থেকে আলাদা। এই বইটিতে এমন কিছু ডার্ক সাইকোলজি সম্পর্কে বলা আছে যা দিয়ে আপনি সহজেই যে কাউকে বশ অথবা ম্যানিপুলেট করতে পারবেন। যদি আপনি এই ডার্ক সাইকোলজির কথা না জানেন, তাহলে যে কেউ আপনার ওপর এই ডার্ক সাইকোলজি ট্রিক্স ব্যবহার করতেই পারে। তাই এই ডার্ক সাইকোলজি ট্রিক্সগুলো আপনাকে অবশ্যই জানা উচিত। তাই চলুন দেরি না করে শুরু করা যাক অ্যামি ব্রাউনের লেখা ডার্ক সাইকোলজি সিক্রেটস অ্যান্ড ম্যানিপুলেশন। নাম্বার 1, গ্যাস লাইটিং। আপনি কি কখনো গ্যাস লাইটিং এর কথা শুনেছেন? এই গ্যাস লাইটিং শব্দের পেছনে একটি মজার গল্প আছে এবং এর একটা সাইকোলজিক্যাল কাহিনীও আছে। এটি প্রায় 19 শতকের কথা। একজন মহিলা ছিলেন যার নাম ছিল বেলা এবং তার স্বামীর নাম ছিল জ্যাক। দুজনেই ম্যানিংহাম নামক এক শহরে বাস করতেন। জ্যাক চেয়েছিল যে তার স্ত্রী বেলা পাগল হয়ে যায়। আসলে ব্যাপারটা হলো, বেলার আন্টের কাছে একটি খুব দামি নেকলেস ছিল। সেটি তিনি বেলাকে দিয়েছিল এবং তার স্ত্রী কোথাও একটা লুকিয়ে রেখেছিল। এই নেকলেসটি বিক্রি করে জ্যাক শহরের সবথেকে ধনী হতে চেয়েছিল। জ্যাক মনে মনে জানত যে নেকলেসটি তাদের বাড়িতে কোথাও যেন রাখা আছে এবং সে যদি তার স্ত্রীর কাছে নেকলেসটি চায়, তাহলে সে তাকে কখনোই সেটি দেবে না। এই কারণে সে ডার্ক সাইকোলজি ব্যবহার করতে শুরু করে। সে একটা প্ল্যান বার করল যে আস্তে আস্তে তার স্ত্রীকে পাগল প্রমাণ করে দেবে। প্রথমে সে তার স্ত্রীকে একদম আইসোলেশন করে দেয়, কারোর সঙ্গে কথা বলা এবং দেখা করা একদম বন্ধ করে দেয়। এর ফলে তার স্ত্রী বেলা সম্পূর্ণরূপে তার উপর নির্ভরশীল হয়ে ওঠে। তারপর আস্তে আস্তে সে তার চিন্তা শক্তির সাথে খেলতে শুরু করে। উদাহরণস্বরূপ, বেলা যদি কোনো একটি জিনিস কোনো জায়গায় রাখত, জ্যাক সেটা সরিয়ে অন্য জায়গায় রেখে দিত। বেলা যখন জিজ্ঞেস করত, এই জিনিসটা তুমি কি সরিয়েছ? জ্যাক উত্তরে বলতো, না তো, আমি সরাইনি, তুমি তো এখানেই রেখেছিলে, ভালো করে মনে করে দেখো। বেলা যখন গ্যাস জ্বালিয়ে রান্না করত, তখন জ্যাক ইচ্ছে করেই সব সময় গ্যাস স্লো করে দিত। বেলা যখন জিজ্ঞাসা করত, তুমি কি এটা স্লো করেছো? জ্যাক তখন বলতো, না তো, এটা প্রথম থেকেই এরকম ছিল। এই রকম মাসের পর মাস চলতে থাকে। এবার বেলা নিজে নিজে চিন্তা করতে থাকে, সত্যি কি আমি পাগল হয়ে যাচ্ছি নাকি? বেলার নিজের চিন্তার ওপর ডাউট হতে থাকে এবং আস্তে আস্তে সে পাগল হয়ে যায়। এই গল্প থেকেই গ্যাস লাইটিং শব্দটাই এসেছে। গ্যাস লাইটিং আমাদের জীবনে অনেক ক্ষেত্রে ইউজ হয়। একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝা যায়। ধরুন, আপনার কিছু বন্ধু আছে যারা আপনাকে না জানিয়ে বেড়াতে গিয়েছিল। আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোরা আমাকে না জানিয়ে নিজেরা বেড়াতে চলে গেলি, তখন তারা বলে, তুই পাগল আছিস নাকি? তোকে ছেড়ে আমরা বেড়াতে যাব? আমরা বেড়াতে গেলে তোকে বলবো না, এমন কোনোদিনও হয়? এই কথাগুলি আপনার বিলিফ সিস্টেমে ডিরেক্টলি আঘাত করে এবং তাদের মিথ্যা কথাকে আপনি বিশ্বাস করে ফেলেন। এটি হলো ইনডাইরেক্টলি গ্যাস লাইটিং। আরেকটা উদাহরণ দেওয়া যাক। যখন কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে সন্দেহ করে, যখন তার মোবাইল চেক করতে চায় এবং জিজ্ঞাসা করে তাকে কে এসএমএস করছে, এটার উত্তর দেওয়ার পরিবর্তে যদি মেয়েটি বলে, তুমি আমাকে সন্দেহ করছো, আমাকে তুমি বিশ্বাস করো না, আমার প্রাইভেসি বলে কিছু নেই নাকি? উত্তর দেওয়ার পরিবর্তে মেয়েটি কথাটা এমনভাবে ঘুরিয়ে দিল, আপনার নিজের গিল্টি ফিল হবে যে এইভাবে জিজ্ঞাসা করা হয়তো উচিত হয়নি। এরপরের ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক্স হল নাম্বার 2, প্রাইমিং। নিকি স্টেইন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খুব বড় কোটিপতি, যিনি একবার তার বান্ধবীর সাথে একটি বেসবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। তার বান্ধবী বেসবল দেখতে অতটা শৌখিন ছিল না, তাই তারা খেলা না দেখে একটি গেম খেলতে শুরু করে। তারা একটি বেটিং গেম খেলতে শুরু করে। নিকি বলে যে সামনে যে মেয়েটি বসে আছে, ওই মেয়েটির দিকে অন্তত 5টা ছেলে ঘুরে তাকাবে। নিকির গার্লফ্রেন্ড বলে, না, 3 জনের বেশি ছেলে তাকাবেই না। তারা দুজন $10 বেট রেখে একে একে গণনা শুরু করে। একটি ছেলে ঘুরে দেখে, তারপর 2, 3, 4, 5, 6 এবং নিকি এইভাবেই জিতে যায় বেটটি। তাদের এই বেটিং দেখছেন তাদের আসনের কাছে থাকা আরেকজন চীনা লোক। চীনা লোকটি তখন হঠাৎই বলে,
আমি $100 বেট ধরছি, এবার ব্যাটসম্যান 1 রান নেবে। নিকি বলে, কোনোদিনও না। ঠিক আছে, $100 বেট। ব্যাটসম্যান একটি রান নেয় এবং চীনা ব্যক্তি জিতে যায়। সে খুব খুশি হয়, সে হাসতে থাকে। সে নিকির দিকে তাকায় এবং আরও জোরে হাসতে থাকে। তার গার্লফ্রেন্ডের সামনে এইভাবে হেরে গিয়ে সে অপমান বোধ করতে থাকে। তাই সে বলে, আমি $1000 বাজি ধরছি যে ব্যাটসম্যান পরের বলটি মিস করবে। চাইনিজ লোকটি বলল, ঠিক আছে, ব্যাটসম্যান মিস করবে না। পরের বলটি ব্যাটসম্যান মিস করেন, নিকি জিতে যায়। এবার চাইনিজ লোকটির একটু খারাপ লাগলে সে বাজি আরও বাড়িয়ে দেয়। এবার তিনি বলেন যে আমি $10,000 মূল্যের বেট রাখছি, বোলার বোলিং করতে গেলে তার ক্যাপ পড়ে যাবে। নিকি এটি প্রায় অসম্ভব বলে মনে করে এবং বলে যে এরকম কিছু ঘটবেই না, এবং $10,000 মূল্যের একটি বেট রাখা হয়। আশ্চর্যজনকভাবে ক্যাপটি পড়ে যায় এবং নিকি হেরে যায়। তিনি বিশ্বাস করতে পারলেন না যে এটি ঘটতে পারে। একটু হতাশ হয়ে বলল, $50,000 একটা বেট রাখা যাক, পরের ফাউল হবে নীল দলের পক্ষ থেকে। চাইনিজ লোকটি বলল, না, লাল দলের পক্ষ থেকে পরের ফাউলটি হবে, এবং দুজনেই আবার $50,000 মূল্যের বেট রাখলেন। পরের ফাউল লাল দলের পক্ষ থেকে হলো। চীনা লোকটি এবার জোরে জোরে হাসতে শুরু করে। নিকির বান্ধবী নার্ভাস হয়ে যায় এবং বলে, যথেষ্ট হয়েছে, এখন আর খেলতে হবে না। তবে নিকি জিনিসগুলিকে ইগোতে নিয়ে নেয় এবং $1,00,000 একটি বেট করেন এবং বলেন, পরের 3 বলে ব্যাটসম্যান একটাও মারতে পারবে না। চীনা লোকটি হেসে বলে, না, একটি বল মারবে এবং বাউন্ডারিও অতিক্রম করবে। প্রথম বলটি ব্যাটসম্যান মিস করেন, দ্বিতীয় বলটিও মিস হয়। নিকি একটু মুচকি হাসে, কিন্তু তৃতীয় বল করার সাথে সাথেই ব্যাটসম্যানের ব্যাটে বল লেগে যায় এবং তা বাউন্ডারি বাইরে চলে যায়। চীনা লোকটি জোরে জোরে হাসতে থাকে। সবাই তাদের দিকে তাকাতে থাকে। নিকি সম্ভবত তার জীবনে এমন অভিজ্ঞতা কখনো পায়নি, কিন্তু কি আর করবে, সে টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর চীনা লোকটি তার দিকে নিচু দৃষ্টিতে তাকিয়ে হাসে। এটাতে নিকির খুব আত্মসম্মানে লাগে। নিকি ফিরে যেতে যেতে এসে বলে যে এই মাঠ থেকে যে কোনো খেলোয়াড়কে বেছে নিন, আমি তার টি শার্টের নাম্বারটি অনুমান করব। চীনা লোকটি বলে, ঠিক আছে, বাজির মূল্য কত? নিকি বলে, $1 মিলিয়ন। চীনা লোকটি এই কথা শুনে হাসতে শুরু করে এবং বলে, $1 মিলিয়ন আপনার কাছে আছে? নিকির কাছে আসলে $1 মিলিয়ন টাকা ছিল। এটা অন্য কারো টাকা ছিল। সে সব টাকা টেবিলে রাখে। তার বান্ধবী খুব রেগে যায়। সে নিকিকে আটকাতে চেষ্টা করে, কিন্তু নিকি তার কোনো কথা শোনেই না। এটি নিকির ইগোতে লেগে যায়। সে হাল ছাড়ে না। তিনি বলেন, মাঠে 15 থেকে 20 জন খেলোয়াড় আছে, আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি। যে ভাগ্যবান সে আজ জিতবে। দেখা যাক কে বেশি ভাগ্যবান। নিকি বলে যে খেলোয়াড়কে সিলেক্ট করবেন তার জার্সি নাম্বার আমি বলবো না, আমার বান্ধবী বলবে। চীনা লোকটি আবার হেসে বলে, দেখো, তোমার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি বিনামূল্যের টাকা এভাবে যেতে দেব না। চলো ব্যাটিং শুরু করা যাক। চীনা লোকটি কিছু সময়ের জন্য তিনি পুরো মাঠে বিভিন্ন খেলোয়াড়কে দেখেন এবং তারপর অবশেষে একজন খেলোয়াড় বেছে নেন। একটি কাগজে তার জার্সিতে নাম্বারটি লিখে পাশে রাখে। নিকির বান্ধবী রেগে যায় এবং সে চিৎকার করে যে আমি এই সব গেম খেলবো না, আমার উপর সবকিছু চাপিয়ে দিও না, আমি খেলতে চাই না। নিকি বলে, লাস্ট বারের জন্য এটিকে একবার করো। তার বান্ধবীর রাগে কাঁদতে কাঁদতে চলে যায়। সে বাইনোকুলার তুলে নেয় এবং খেলোয়াড়ের খোঁজ শুরু করে। সে আশ্চর্যজনকভাবে একটি মুখ দেখতে পায়। মুখটা চেনা চেনা লাগছে। মুখটি নিকির বন্ধুর, যার জার্সির গায়ে লেখা আছে নাম্বার 55। সে বুঝতে পারে এখানে কিছু প্ল্যান আছে। নিকির বন্ধু খেলোয়াড় নয়, তিনি একজন সাধারণ মানুষ মাত্র। মাঠে কি করছেন তিনি? সেই জন্য সে বুঝতে পারে যে কিছু একটা গোলমাল আছে। তারপর সে ওই প্লেয়ারকে সিলেক্ট করে এবং বলে, নাম্বার 59। চীনা লোকটির হঠাৎ হাসি অদৃশ্য হয়ে যায়। সে বলে, অসম্ভব। সে কাগজ খুলে সবাইকে দেখায়। তাতে লেখা আছে 55। তারপরে নিকি এবং তার বান্ধবী তাদের সুটকেসটি নগদ $2 মিলিয়ন দিয়ে ভর্তি করে এবং সেখান থেকে চলে যায়। এই গল্প শোনার পর কারো কারো হয়তো মনে পড়ছে
ফোকাস সিনেমার কথা। আসলে এটি ফোকাস সিনেমার কোনো দৃশ্য নয়, এই একটি বাস্তব গল্প। এটি নিকি আর্নস্টাইন নামে একজন পেশাদার জুয়ারির গল্প, এবং এখানে তিনি একটি মনোবিজ্ঞানের কৌশল ব্যবহার করেছেন যা আপনি অবশ্যই শুনে থাকবেন। একে প্রাইম বলা হয়। নিকি সেই চীনা লোকটিকে আগে থেকেই চিনতেন। তিনি একজন চীনা বিলিয়নিয়ার ছিলেন যিনি জুয়ায় আসক্ত ছিলেন। জুয়া খেলার খুব শখ ছিল তার। তিনি লাস ভেগাসে সবসময় অর্থ ব্যয় করতেন। নিকি ইচ্ছাকৃতভাবে তার সিটের কাছে তার সিট বুক করেছিল। তার গার্লফ্রেন্ডের সাথে এমন একটি গেম খেলে যা তার বান্ধবীও জানত না, এবং তিনি ইচ্ছাকৃতভাবে হারতে শুরু করেন যাতে চাইনিজ মানুষটি বিজয়ীর মতো অনুভব করতে শুরু করে। সেই চীনা লোকটি জানতেন না যে $1 মিলিয়ন শেষ বেটটি আসলে সম্পূর্ণ পরিকল্পিত ছিল। ব্যাপারটা এমন ছিল যে নিকি অনেক আগেই 55 নম্বরটি চীনা লোকটিকে প্রাইম করেছিল। উদাহরণস্বরূপ, সেই চীনা লোকটি যখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিল, সে যেখানেই থাকুক সব জায়গায় তাকে 55 নম্বরটি দেখানো হতো। তিনি হয়তো সচেতনভাবে লক্ষ্য করতেন না, অজান্তেই দেখলেন বিলবোর্ডে বড় করে লেখা আছে 55। তার গাড়ির নাম্বার, তার রুম নাম্বার, তাকে দেওয়া বিলের শেষ অঙ্ক, এই সব ইচ্ছাকৃতভাবে 55 দিয়ে ছাপানো হয়েছিল। এমনকি তার হোটেল অ্যাম্বাসির নকশায় ইচ্ছাকৃতভাবে 55 লেখা ছিল। সেই দিন সেখানে একটি গানও বাজছিল, চাইনিজ গান যার অনুবাদ 55 টাকার মদ। এমন অনেক কিছু ছিল যার দিকে চাইনিজ লোকটি সচেতনভাবে মনোযোগও দিচ্ছিল না। সেই সমস্ত জিনিসের মধ্যে 55 নম্বরটি লুকিয়ে রাখা হয়েছিল। আসলে নিকির বন্ধুকেও সেই চীনা লোকটির পথে একবার বা দুবার আনা হয়েছিল যাতে তার মুখও কিছুটা পরিচিত হয়ে ওঠে। তাই নিকি যখন সেই চীনা ব্যক্তিকে একজন খেলোয়াড় বেছে নিতে বলেছিল, অজান্তেই 55 নম্বরটি তার মনে ক্লিক করে। আসলে তাকে 55 নম্বর দিয়ে প্রাইম করা হয়েছিল। অনেকেই সেই প্রাইম নিয়ে অনেক কথা বলেন, কিন্তু প্রাইমিং কতটা শক্তিশালী হতে পারে এই গল্পটি তার একটি ভালো উদাহরণ। আপনি দেখেছেন অনেক কোম্পানি এবং বড় লোক আপনাকে প্রাইমিং করে। সর্বদা আপনার কত টাকা উপার্জন করা উচিত, কত টাকা খরচ করা উচিত, কি জিনিস আপনার কেনা উচিত, কোন জিনিস কেনা উচিত নয়, জীবনে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনটি নেওয়া উচিত নয়, এই সব জিনিসের পেছনে কোথাও না কোথাও প্রাইমিং লুকিয়ে আছে। নাম্বার 3, সোশ্যাল প্রুফ। সল্ট নামের একটি লোক ছিল। প্রতিদিনের মতো সে কাজ থেকে বাড়ি ফিরছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে একটি লোকের দেখা হয়। দুজনে একসাথে সেই রাস্তা ধরে হাঁটতে থাকে। তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। হঠাৎ রাস্তার মাঝখানে তারা একটা মানুষকে শুয়ে পড়ে থাকতে দেখে। তারা সাথে সাথে তাকে দেখে ছুটে যায়। লোকটা দেখতে বেশ ধনী। অনেক মদ্যপানের জন্য সে সম্ভবত অজ্ঞান হয়ে পড়ে গেছে। তিনি বেঁচে আছেন কিনা তা দেখতে তারা তাকে পরীক্ষা করা শুরু করে। যাচাই বাছাই শেষে তারা জানতে পারে সে বেঁচে আছে। তারা তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তারা তাকে তুলতে পারে না। তারপর লোকটির জামা কাপড় পরীক্ষা করা শুরু হয়, তার কাছে ফোন আছে কিনা তা দেখতে। সল্ট পরীক্ষা শুরু করার সাথে সাথে তিনি একটি আইডি খুঁজে পান, যা থেকে বোঝা যায় তিনি একজন বড় ব্যবসায়ী। তারপর তারা তার মানিব্যাগ চেক করে। মানিব্যাগে একটি কলম রয়েছে এবং $1000 নগদ টাকা ছিল। টাকা দেখে সল্টের মতলব একটু খারাপ হতে থাকে। তারা এদিক ওদিক পরীক্ষা করে দেখে কেউ নেই। তারা উভয় বুঝতে পারে যে খুব ভালো একটা সুযোগ আছে। তাদের মনে হতে থাকে লোকটি খুব বড় লোক, এই সামান্য কিছু টাকা নিলে তার কিছু যায় আসবে না। টাকা ছাড়া আর কিছু তার কাছ থেকে পাওয়া যায় কিনা সেই জন্য তারা তাকে আরো ভালোভাবে পরীক্ষা করতে থাকে। সল্ট লক্ষ্য করল লোকটির হাতে ফিলিপ অ্যাকুয়ানচ অটোমেটিক রোজ গোল্ডের একটি ঘড়ি আছে। তিনি বুঝতে পারেন যে এটি খুব একটা দামি জিনিস। তিনি এটি বের করে নিয়ে যেতে শুরু করেন। এরপর অন্য লোকটি বলে, তুমি এটা কি করছো? সল্ট বলে, আমি ঘড়িটা নিয়ে যাচ্ছি, তুমি ক্যাশ টাকাগুলো নাও। লোকটা বলে, তুমি কি আমাকে পাগল ভেবেছ? আমি কি জানি না এটি একটি খুব দামি ঘড়ি এবং আমরা সব জিনিস সমান সমান ভাগে ভাগ করে নেব। এই শুনে সল্ট বলে, একটি ঘড়ি কিভাবে আমরা সমান সমান ভাগ করব? চলো তাড়াতাড়ি চলে যাই, অন্যথায় আমরা ধরা পড়ব। এই কথা শোনা মাত্রই লোকটা বলে,
আমাকে সমান সমান ভাগ না দিলে আমি পুলিশের কাছে কমপ্লেন্ট করব। এই শুনে সল্ট রেগে গিয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। সে সেই লোকটা একটি সমাধান বার করল। বলল, দেখো, আমার বাড়ি কাছাকাছি, আমি তোমাকে $30,000 টাকা দিচ্ছি, তুমি আমার ঘড়িটা দিয়ে দাও। সল্ট কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, ঠিক আছে। তারপর ওই লোকটি বাড়িতে গিয়ে $30,000 সল্টকে দিল এবং ঘড়িটা নিয়ে নিল। তারপর সেখান থেকে সল্ট চলে গেল। এবার সবচেয়ে মজার কথা শুনুন, সল্ট আসলে একজন কন আর্টিস্ট ছিলেন এবং রাস্তায় যে মোটা লোকটি শুয়েছিল সেটা তার বন্ধু ছিল, যার নাম ছিল মার্কো, এবং ঘড়িটিও নকল ছিল। তারা দুজনেই এইভাবে প্ল্যান করে লোক ঠকাতো। তারা এই যে বিগ স্ক্যামটা করত, এটাকে সোশ্যাল প্রুফিং বলে। এটি একটি খুব সাধারণ কৌশল, মনোবিজ্ঞানীরা এটিকে সোশ্যাল প্রুফ বলে। উদাহরণস্বরূপ দেখুন, একটি মানুষ ভালো স্যুট পরে আছে, মানে সে অবশ্যই ধনী হবে। তার পার্সে আবার নগদ $1,000ও আছে, এটা প্রমাণ করে সে অবশ্যই ধনী। তার হাতে একটি ফিলিপের ঘড়িও আছে, মানে 100% সে খুবই ধনী ব্যক্তি। এই সোশ্যাল প্রুফের ডার্ক সাইকোলজি ব্যবহার করে তারা হাজার হাজার মানুষকে লুট করেছে। অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিছু মানুষ আছে যাদের সম্ভবত এত টাকা নেই, তারা ইচ্ছাকৃতভাবে দামি গাড়ি, দামি ফোন দিয়ে শো অফ করে। তারা দামি দামি পোশাক পরে ঘুরে বেড়ায়, কারণ এটি একটি সামাজিক প্রমাণ দেয় যে হ্যাঁ, তারা ধনী এবং ভিতরের গল্প কেউ জানে না। এরপর একটি সাইকোলজিক্যাল ট্রিক আছে যেটাও খুব ইন্টারেস্টিং, যাকে বলে নাম্বার 4, গো স্লাইটলি রং। যদি আপনি কোনো ব্যক্তির মুখ থেকে সত্যি কথা বের করতে চান, তাহলে এই ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করতে পারেন। আপনি যদি কাউকে কোনো কিছু ডিরেক্টলি জিজ্ঞাসা করেন, তাহলে তারা মিথ্যা কথা বলবে অথবা জবাব দেবে না। তখন আপনি এই সাইকোলজি ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার একজন সহকর্মী আছেন যিনি পদত্যাগ করছেন এবং অন্য কোনো কোম্পানিতে চাকরি নিয়েছেন। এখন আপনি যদি তাকে সরাসরি জিজ্ঞাসা করেন তিনি আপনাকে কোন কোম্পানিতে চাকরি নিয়েছে, তা নিয়ে আপনাকে বলবে না। তাই এখানে আপনি একটি কৌশল ব্যবহার করতে পারেন। এখন তাকে সরাসরি জিজ্ঞাসা না করে তাকে জিজ্ঞাসা করুন যে, আমি শুনেছি তুমি নাকি ভারতের বাইরে জব পেয়েছ। তখন সে বলবে, না বন্ধু, ভারতের বাইরে না গিয়ে এখানেই কাজ করব। ও, দিল্লিতে জব নিয়েছো তাহলে? সে বলবে, না না, ব্যাঙ্গালোর। এখানে আপনি একটি খুব আকর্ষণীয় জিনিস ব্যবহার করলেন, যাকে বলা হয় গো স্লাইটলি রং। অনেক সময় মানুষ তাদের নিজেদের সম্পর্কে কথা বলতে পছন্দ করে না, কিন্তু মানুষ অন্য মানুষের ভুল সংশোধন করতে খুব পছন্দ করে। সেই জন্য আপনি নিশ্চয়ই দেখেছেন যে কখনো কখনো একজন মানুষ ভুল করলে, কোনো কিছু ভুল লিখলে, ভুল কিছু বললে, সেটা ঠিক করার জন্য অনেক লোক পেয়ে যাবেন। ধরুন, অডিফিলের কোনো ভিডিওতে যদি কেউ কোনো ভুল কমেন্ট করলো, কমেন্টটিকে ঠিক করার জন্য অনেক রিপ্লাই দেখতে পাবেন, কারণ লোকেরা অন্যদের ভুল ধরিয়ে দিতে খুব বেশি পছন্দ করে। তাদের নিজেদেরকে খুব শিক্ষিত এবং বড় বলে মনে হয়। সুতরাং আপনি একই মনোবিজ্ঞান নীতি ব্যবহার করতে পারেন। আপনি যদি সঠিক উত্তর জানতে চান, তাহলে মানুষকে ভুল উত্তর দেওয়া শুরু করুন। তারা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করবেই করবে। তারা আপনাকে তাদের জীবনের গোপনীয়তা অজান্তেই আপনাকে প্রকাশ করে ফেলবে। নেক্সট সাইকোলজিক্যাল ট্রিক্স হল নাম্বার 5, ফেয়ার মঙ্গারিং। আপনি হাঙ্গেরিয়ান ব্র্যান্ড লিস্টার সম্পর্কে শুনেছেন কখনো? এটি 90s টাইমসের শুরুতে সব জায়গায় ছড়িয়েই পড়েছিল। যখন এই পণ্যটি তৈরি করা হয়েছিল, তখন এই পণ্যটির নির্মাতারা খুব খুশিতে ছিল যে আমরা খুবই একটি আশ্চর্যজনক প্রোডাক্ট তৈরি করেছি। এটি চুলোও ব্যবহার করা যায় এবং ফ্লোর ক্লিনার হিসেবেও এটি ব্যবহার করা যেত। এটি একটি ডিওড্রেন্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এটি একটি অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করা যেত। খুবই অসাধারণ একটি প্রোডাক্ট ছিল। তারা যখন এটি বাজারে লঞ্চ করে, তখনই এই পণ্যটি মোটেও বিক্রি হয়নি। তারা এখন কি করবে তা নিয়ে খুব চিন্তিত ছিল। পণ্যটি খুব ভালো ছিল, কিন্তু কেউ এটি কিনতে চায়নি। তখন তাদের মধ্যে একজন জিনিয়াস খুব মজার একটা আইডিয়া বার করল। তিনি যা করলেন তা হলো যে পণ্যটি কতটা দুর্দান্ত তা বলার পরিবর্তে মানুষের মনে ভয় তৈরি করার প্ল্যান বার করল। তারা প্রচার করতে থাকলো যে হ্যালিটোসিস হলো মুখের দুর্গন্ধ। এর কারণে অনেকের বিয়ে হয় না এবং ভালো পার্টনারও খুঁজে পায় না।
মুখ থেকে দুর্গন্ধের কারণে মেয়েরা ভালো পার্টনার খুঁজে পেতে অক্ষম হচ্ছে, এই রকম ভয় ছড়াতে থাকে। আর এই ভয়ের সমাধান কি ছিল? লিস্টার। এরপরে কয়েক বছরের মধ্যে লিস্টারিন একটি খুব জনপ্রিয় ব্র্যান্ড হয়ে ওঠে, যা $1 মিলিয়ন আয় করে। এখনো হয়তো আপনারা লিস্টারিনের অ্যাড অবশ্যই টিভিতে দেখেই থাকেন। কিন্তু জনগণের মধ্যে ভীতি ছড়ানো এটি শুধু আজকের কাজ নয়, এটি হাজার হাজার বছর আগে থেকেই করা হচ্ছে। এর একটি খুব বিখ্যাত উদাহরণ হলো হিটলার ইহুদিদের বিরুদ্ধে জার্মানদের এত ভয় দেখিয়েছিলেন যে জার্মানরা সমস্ত ইহুদিদের হত্যা করে দেশ থেকে বিতাড়িত করেছিল। অনেক কোম্পানি, রাজনীতিবিদ এবং অনেক মানুষ আজও এটা করছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আজও আমরা আগের মতোই একই ফাঁদে ফেসে যাচ্ছি। আজ আমরা এত উন্নত, এত বুদ্ধিমান হয়েছি, সমস্ত তথ্য আমাদের নখদর্পণে। এখন অনেক কোম্পানি বড় নেতা ফিয়ার মঙ্গেরিংয়ের ব্যবহার করে আপনাকে বোকা বানাচ্ছে, তাই এ থেকেও দূরে থাকুন। এরপরে আসে সাইকোলজিক্যাল হ্যাক, সেটি হলো নাম্বার 6, লাভ বম্বিং। প্রায়শই এই জিনিসটি সবাই রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে। ধরুন একজন আরেকজনকে খুব ভালোবাসে। শুরুতে সে তার কথা ও কাজের মধ্যে অন্য ব্যক্তির প্রতি ভালোবাসার বর্ষণ করে। সে বোমার মতো উপহার বা সারপ্রাইজ এবং ভালো ভালো জিনিস দিতে থাকে, এবং তারপরে একবার অন্য ব্যক্তিটি তার প্রেমে পাগল হয়ে গেলে তাই সে আস্তে আস্তে সব কমিয়ে দেয়। এরপর অন্য ব্যক্তি সেই ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যায়। এরপর সে লাভ বম্বিংয়ের ফাঁদে আটকে যায়। সেই জন্য যখনই একজন মানুষ আপনাকে খুব বেশি ভালোবাসে এবং কথায় কথায় শুধু ভালোবাসার কথা বলে, তখন আপনি সেই ব্যক্তি থেকে একটু সাবধানী থাকবেন। এরপরে আসে নাম্বার 7, চয়েস রেস্ট্রিকশন। এটি একটি মনস্তাত্ত্বিক হ্যাক, যেখানে আপনি মানুষের সিদ্ধান্ত নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। যে কোনো ব্যক্তিকে সরলভাবে কাজ করতে বললে মানুষ শুনবে না, কিন্তু আপনি যখন তাদের পছন্দ বোধ করে দেন এবং তার উপর একটি সীমাবদ্ধতা রাখেন, তখন আপনি তাদের আপনার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য করেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি আপনার ছোট ভাই বা বোনকে পড়াশোনা করাতে চান। এখন সরাসরি বললে তারা পড়তে বসবে না, কিন্তু আপনি যদি কিছু সীমাবদ্ধতা রাখেন যে তুমি পড়াশোনা করবে অথবা আমার সঙ্গে বাড়ির সমস্ত কাজ করো, যেহেতু ঘরের কাজ করা তারও জন্য আরও বিরক্তিকর কাজ, তাই সে পড়াশোনা শুরু করবে। ভারতীয় বাবা মায়েরা এই কৌশলটি প্রায় সময় ব্যবহার করে থাকে, যে পড়াশোনা করো না হলে তোমাকে বিয়ে দিয়ে দেব, অথবা পড়াশোনা করো নয়তো কাজে পাঠিয়ে দেব। এর পরবর্তী ট্রিক্স হলো নাম্বার 8, গিল্টি ট্রিপ। রোহিত একটি আইটি কোম্পানিতে কাজ করত, যেখানে তার সৃজনশীলতা এবং নিষ্ঠা সবার কাছে দৃশ্যমান ছিল। পূজা নামে তার একজন সহকর্মী ছিল, যে মিটিংয়ের সময় রোহিতের কাজের কৃতিত্ব নিজে নিয়ে নিত। প্রথম দিকে রোহিত পূজার সঙ্গে বিষয়টি নিয়ে খুব হালকাভাবে আলোচনা করে। রোহিত বলল, পূজা, আমি লক্ষ্য করেছি যে তুমি প্রায় মিটিংয়ে আমার আইডিয়াগুলোকে নিজের করে নাও। পূজা তখন বলে, আমরা তো একটা টিম, আমি কি নিজের জন্য ক্রেডিট নিচ্ছি? আমি তো পুরো টিমের জন্য কাজ করি। রোহিত আর কথা বাড়ায় না, কিন্তু তারপরও পূজা এই রকম বারবার করতে থাকে এবং রোহিত রেগে গিয়ে বলে, এরকম করো না প্লিজ। তখন পূজা বলে, আসলে আমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আজকাল খুব লো ফিল করছি, আর বস যখন আমার প্রশংসা করে তখন আমার খুব ভালো লাগে। অন্যান্য লোকেরা যখন আমার প্রশংসা করে যে তুমি খুব ভালো কাজ করছো, এটি আমাকে আত্মবিশ্বাসের অনুভূতি দেয়। আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ, নইলে আমি এখানে কাজও করতে পারতাম না। তুমি কি চাও আমি চাকরি ছেড়ে দিই? এটিকে বলা হয় গিল্টি ট্রিপ, যেখানে আপনি নিজের সম্পর্কে এমন কথা বলেন অপর মানুষ নিজেকে দোষী বোধ করেন। অনেক সময় আপনার বন্ধুরা আপনাকে বলবে, চল একসঙ্গে ঘুরে আসি, চল কোথাও থেকে। আপনার হয়তো কাজ আছে তো যেতে চাইলেন না, তখন তারা বলবে, তুই এখন অনেক বড় লোক হয়ে গেছিস, আমাদের সঙ্গে কেনই বা যাবি ভাই। বন্ধু, পার্টনার, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড একে অপরকে এই গিল্টি ট্রিপের মাধ্যমে অপরাধ বোধের মধ্যে ফেলে এবং আপনাকে দিয়ে তাদের কাজ সম্পন্ন করায়। এরপরে আসে সাইকোলজিক্যাল ট্রিক্স, যাকে বলা হয় নাম্বার 9, অ্যাম্প্লিফাইং প্রবলেম। সহজ ছোট ছোট জিনিসকে বড় করে ফেলা। ধরে নিন আপনাকে আপনার সঙ্গীর সাথে দেখা করার কথা ছিল 5টায়, কিন্তু কোনো কারণে 5:30টায় পৌঁছান।
তখন আপনার পার্টনার বলে, তুমি আধা ঘন্টা দেরি করে আসলে, তুমি কি জানো যে আমি এখানে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি? এই প্রখর রোদে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় তুমি আমার কেয়ারও করো না। আমি মরে গেলেও তোমার কিছু যায় আসবে না। আমার ভালো লাগছে না আর আমি এখানে আর থাকবো না। আমি বাড়িতে চলে যাচ্ছি। মানুষ মাঝে মাঝে যে কোনো ছোট জিনিসকে অনেক বড় করে ফেলে, যার কারণে আপনি দোষী বোধ করেন এবং আপনি সহজেই ম্যানিপুলেটেড হন। এরপরের সাইকোলজিক্যাল ট্রিক্স হল লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 10, সেলফ অ্যাবেসমেন্ট। সিম্প্যাথি পাওয়ার জন্য এখানে মানুষ তাদের নিচু দেখাতে থাকে অন্যদের থেকে। উদাহরণস্বরূপ, আপনার সঙ্গী আপনার ওপর খুব রেগে আছে, আপনি কোনো কথা মানছেন না, তখন মানুষ সেলফ অ্যাবেসমেন্ট ট্রিক ব্যবহার করে। আমি জানি তুমি আমার কথা শুনবে না এবং তোমার শোনা উচিত নয়। আমি খুব খারাপ, কেন জানি না আমি সবসময় এমন ভুল করি, আসলেই আমি খুব খারাপ। আমি যতই চেষ্টা করি না কেন কোনো কিছু ভালো হওয়ার পরিবর্তে সবসময় খারাপই হয়। আসলে এটা হলো নিজেকে খারাপ দেখানোর চেষ্টা করা, যার কারণে লোকেরা একটু গিল্টি ফিল করে এবং আপনার সাথে আবার কথা বলতে শুরু করে, নিজেকে ডাউনগ্রেড করে মানুষকে ম্যানিপুলেট করে। এরপরে আপনাদের জন্য একটা ফ্রি ট্রিক, নাম্বার 11, সাইলেন্ট ট্রিটমেন্ট। এটি একটি ডার্ক মনস্তাত্ত্বিক হ্যাক যা সম্পূর্ণরূপে এই একটি লাইনের ওপর নির্ভরশীল: নীরবতা শব্দের চেয়ে জোরে কথা বলে। সাইলেন্স স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। কখনো কখনো অন্য ব্যক্তিকে দুর্বল করতে, তাদের কাছ থেকে কোনো কিছু বের করতে কিছু বলার দরকার নেই। নীরব থাকাও অনেক কাজ করে, কারণ নীরবতা কখনো কখনো মানুষের মধ্যে একাধিক আবেগের জন্ম দেয়। লোক বিভ্রান্তের মধ্যে চলে যায়, নিজেকে সন্দেহ করতে শুরু করে, সে রেগে যেতে থাকে। এটি মানুষ সাধারণত রিলেশনশিপের ক্ষেত্রে ইউজ করে থাকে। উদাহরণস্বরূপ, আপনার সঙ্গী এমন একটি ভুল করেছেন যা আপনি একদমই পছন্দ করেন না। আপনার বারবার বারবার বলার পরও সে আপনার কথা শুনছে না। এই ক্ষেত্রে কিছু বলার পরিবর্তে কথা বলা বন্ধ করুন, নীরব থাকুন। এটি তাদের বিভ্রান্ত করতে পারে। মানুষ প্রতিক্রিয়া পছন্দ করে না। আসলে কিছু গবেষণায় আরও দেখা যায় যে নীরব থাকা, চুপচাপ থাকা মানুষের জন্য খুব বেশি বেদনাদায়ক। তাহলে আজকের যে অডিও বুকটি আপনি এতক্ষণ শুনলেন, বলুন তো এখানে কটি পয়েন্ট আছে এবং প্রত্যেকটি পয়েন্টের নাম কি? এটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই অডিও বুকটি কেমন লাগলো তার সাথে সেটিও লিখবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে